আর এটা ছাড়া ওই জিবি রোডের যে ঘটনাটা তুমি বলছিলে, জিবি রোডে হ্যাঁ ওটাও একটা ঘটনা ছিল। জিবি রোডে যেটা মেয়েটি এখান থেকে যখন নিরুদ্দেশ হয়ে যায় আর কি, এই মেয়েটিও মেজর মেয়ে ছিল, সেই জন্য আমাদের কাছে খুব প্রবলেম হয়েছিল। এই মেয়েটির মেজর মেয়ে ছিল, এই মেয়েটি এখান থেকে নিরুদ্দেশ হয়ে যায় এবং এই মেয়েটির যখন নিরুদ্দেশ হয়ে যায় আমাদের কাছে খবর আসে যে এই মেয়েটি নিরুদ্দেশ হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা এই মেয়েটির ক্ষেত্রে আমরা হেল্প পেয়েছিলাম, সেটা হচ্ছে আমাকে দিল্লি থেকে একটি ওয়েস্ট বেঙ্গলের ছেলে ফোন করেছিল। আমাকে ফোন করেনি, অ্যাকচুয়ালি করেছিল ওর আত্মীয়কে, ওর দাদাকে ফোন করে জানিয়েছিল যে মেয়েটি জিবি রোডে আছে। এবং সঙ্গে সঙ্গে ওর দাদা আমাকে ফোন করে জানায়। আমি সঙ্গে সঙ্গে দাদাকে বলি যে ওই মেয়েটির একটা ছবি যদি ও তুলতে পারে। তো তখন ওই একটা ছবি ও তুলে, ওই ছেলেটি ছবি তুলে পাঠাতে পেরেছিল এবং তাতে আমরা কনফার্ম হয়েছিলাম যে মেয়েটি জিবি রোডেই কিডন্যাপড আছে এবং ওইখানেই মেয়েটিকে উদ্ধার করতে হবে। আমরা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আমার ফুল টিম নিয়ে আমি জিবি রোডে চলে যাই এবং জিবি রোডে গিয়ে আমরা ওখানে ব্রোথেল আছে, প্রচুর ব্রোথেল আছে, সেই ব্রোথেলটাকে আইডেন্টিফাই করি এবং সেখানে রেড করে আমি একটা বিভৎস জিনিস জানতে পারি যেটা আমরা সিনেমায় দেখে থাকি। সেটা হচ্ছে একটা বিশাল দেওয়াল। আমি মেয়েটির নাম, ওখানে ওরা সঙ্গে সঙ্গে নাম চেঞ্জ করে দেয়, তো আমি মেয়েটির নাম, ওরা যে নাম দিয়েছিল জান্নাত বলেছিল, সেই নাম ধরে ডাকতে থাকি। অবাক হয়ে যাই যে দুটি মেয়ে সমানে আমাকে একটা দেওয়াল দেখাচ্ছিল চোখ দিয়ে ইশারা করে, কিন্তু কথা বলছিল না, কিন্তু চোখ দিয়ে ইশারা করে একটা দেওয়াল দেখাচ্ছিল। তা আমি দেওয়ালটার দিকে তাকিয়ে কিছুই অস্বাভাবিক দেখতে পাচ্ছিলাম না, ফলে আমি দেওয়ালটার দিকে তাকাচ্ছি কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। তাই হোক, কিন্তু যেহেতু ও চোখ দিয়ে বারবার দেখাচ্ছে সেহেতু আমি দেওয়ালটাতে ধাক্কা মারতে থাকি এবং ধাক্কা মারতে মারতে হঠাৎ দেখি পুরো দেওয়ালটা উঠে এসেছে। মানে দেওয়ালে কোথাও সুইচ ছিল, সেখানে আমার অজান্তে আমার হাত পড়ে যায় এবং দেওয়ালটা পুরো উঠে আসে। সেই দেওয়ালের ভেতরে দেখলাম 4টে বড় বড় টানেল, একদম পুরো এরকম গোল বড় বড় টানেল। সেই টানেলে ওরা মেয়ে ঢুকিয়ে রেখেছে এবং সেই মেয়েরা, আমরা যখন জিরো ডার্ক এবং প্রচণ্ড মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, মোবাইলের আলো জ্বালিয়ে দেখলাম যে ওখানে মেয়ে ঢুকে রয়েছে, তাদের বের করে নিয়ে আসি। এবং তুমি ভেবে দেখো যে আমরা যদি ওই মেয়েটিকে ওখানে ওই সময় না বের করি তাহলে মেয়েটি সাফোকেশনে মারা যেত, কারণ যে ধরনের ভাবে মেয়েটিকে আটকে রাখা হয়েছিল মেয়েটি বাঁচার কোনো চান্সই ছিল না, কেননা পুরো দেওয়াল বন্ধ, টানেলের মধ্যে, ওইখানে দেওয়ালের মধ্যে টানেলের মধ্যে লোকজন, 4টে মেয়ে একা একা বসে আছে অন্ধকারের মধ্যে। আমি যখন মেয়েটাকে বের করলাম, মেয়েটা হাঁপিয়ে ঝাঁপিয়ে ঘেমে, চারিদিকে তার খারাপ অবস্থা এবং তার গা দিয়ে অসংখ্য পোকা বেরোচ্ছে, বিছে বেরোচ্ছে, মানে সে কী জঘন্য অবস্থা। এই অবস্থায় আমরা মেয়েগুলোকে উদ্ধার করি এবং আসামিকেও তুলে নিয়ে আসি, কিন্তু আসামি বলল যে না, আমরা এই মেয়েটিকে চিনি না। কিন্তু আমার সুবিধা হয়েছিল ফটোটা ছিল, ওই ফটোটা গিয়ে যখন আমি খুঁজতে থাকি ওই ঘরটা আমি আইডেন্টিফাই করতে পারি। তখন আমি ওর উপর প্রেশার ক্রিয়েট করি যে এই ঘরটার ফটো আমি ছিলাম, এই ফটোতে মেয়েটি আছে, সুতরাং এই ঘরটায় মেয়েটিকে রাখা ছিল, তুমি মেয়েটাকে কোথায় সরিয়েছো বলো। ওরা মেয়েটাকে খবর পেয়ে গেছিলো যে আমরা যাচ্ছি, সেই জন্য মেয়েটিকে সরিয়ে দিয়েছিল। আমার ধারণা ছিল যে মেয়েটিকে মেরে ফেলেছে কিনা, সেই জন্যই আমি এতটাই উৎকণ্ঠিত হয়ে গেছিলাম যে মেয়েটিকে ওরা খবর পেয়ে মেয়েটিকে মেরে ফেলতে পারে। এই জন্য পুলিশের কাছে এই ধরনের ইনভেস্টিগেশন করা খুব মুশকিল, কারণ ওরা মেয়েটা মেরে ফেললে ওদের কাছে কিচ্ছু ব্যাপার না, কারণ মেয়েটার কোনো আইডেন্টিফিকেশান নেই, কোনো ভোটার আইডি নেই, কিচ্ছু নেই। ওরা দিল্লিতে গেছে, ও মরলো কি ছাড়লো কে খবর পাবে, মেরে ফেলা কোনো ব্যাপার না। সেই জন্যই আমার এতটাই টেনশন থাকে যে কীভাবে আমি তাড়াতাড়ি মেয়েটিকে উদ্ধার করব। তো আমি যখন ওর উপর প্রেশার ক্রিয়েট করি যে এই মেয়েটি এখানেই ছিল এবং এই মেয়েটিকে আমার লাগবে যেখান থেকে পারো, তো আমরা এই সমস্ত করে প্রায় রাত 2টো নাগাদ আমরা দিল্লি বঙ্গভবনে উঠি এবং 5টা নাগাদ আমি খবর পাই যে আমাকে ফোন আসে এবং ফোনে খবর দেয় যে মেয়েটিকে কালকা মেলে ওঠানো হয়েছে। আমরা দৌড়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরোই, কিন্তু কালকা মেল তো অনেক দূর থেকে ছাড়ে, তো সেই ক্ষেত্রে আমরা কে ফোন করি, এসআরপিকে ফোন করি। এসআরপি বলে ঠিক আছে আপনারা আসুন, আমরা ট্রেন দাঁড় করিয়ে দিচ্ছি। ওরা ট্রেন দাঁড় করিয়ে দেয় এবং বিভৎস রেড হয়, সেই ট্রেন রেড হয়ে ওদের সন্দেহ, আমরা মেয়েটির ছবি যা কিছু আমাদের কাছে ছিল সব আমরা ওকে ফরওয়ার্ড করেছিলাম, ওই ছবি দেখে ওরা আইডেন্টিফাই করে মেয়েটিকে ট্রেন থেকে নামানো হয়। আমাকে আমি যখন পৌঁছাই তখন মেয়েটাকে নামাচ্ছে। আমরা মেয়েটিকে ওখান থেকে উদ্ধার করি এবং পরে মেয়েটির কাছে ইন্টারোগেশন করে জানতে পারি যে ও কিছুই জানে না, ও 2টো লোকের শুধু, যে মাস্টার মাইন্ড তার একটা ঠিকানা বলে এবং তার একটা লোকের চেহারার বিবরণ দেয়, আর যে সঙ্গে ও প্রেম করেছিল, মানে যে ওকে ট্র্যাপে ফেলেছিল, তার একটা বিবরণ দেয়। এবং আমি বলবো যে এটা খুব
আমি খুব ভালো ইনভেস্টিগেশন হয়েছিল যে আমরা ওই দুটি লোককেই অ্যারেস্ট করতে পেরেছিলাম। মাস্টার মাইন্ডের যে এরকম প্রতাপ ছিল যে সে বলেছিল যে আমার নামে যে বলবে বা আমার এই এরিয়ায় বা আমার এই ডেনে যে আসবে তার জন্য ও বিধবা হওয়ার জন্য সমস্ত লোকেদের বাড়িতে ও নাকি থান পাঠিয়ে দিত, মানে এই ধরনের ওর প্রতাপ ছিল। তো ওই আমার কাছে খবর দিয়েছিল একজন যে ও রাত্রিবেলা বাড়িতে ঢুকেছে। বহু রাত্রিরে আমি ওখানে রেড করি এবং ওই লোকটিকে আমি পাই, এবং ওকে পাওয়ার পরে ও খুব থ্রেট করেছিল, ওর লোকজনও খুব থ্রেট করেছিল, এবং তাতে আমাদের কিছু এসে যায়নি। ওকে আমরা অ্যারেস্ট করে তুলে নিয়ে আসি। এবং সবচেয়ে বড় কথা যেটা আমার কাছে একটা বলতে পারো খানিকটা কাকতালীয় বটে, আমি আমার সমস্ত সোর্স যত ছিল সবাইকে অ্যাক্টিভেট করে দিয়েছিলাম যে এই মেয়েটি কী করে আরেকটা লোককে কী করে করবো, কারণ তার কিছুই আমার জানা নেই, শুধুমাত্র তার একটা ফলস ফোন নাম্বার ছাড়া কিছু জানা নেই, আর তার ছবি, যে ছবিটা ওই মেয়েটিকে দিয়ে আমরা আঁকিয়েছিলাম, মানে মেয়েটির কথা মতো আমাদের লোক এঁকেছিল, সেই ছবি আমি চারিদিকে সার্কুলেট করেছিলাম। অবাক কাণ্ড যে কীরকম, দেখ গোসাবা থানা থেকে একটা ফোন আসে, এই ধরনের একটা লোক একটা মেয়েকে দিল্লি নিয়ে যাবে বলে মেয়েটাকে নিয়ে যাচ্ছে, এই তার ছবি আপনার কাছে পাঠালাম, আপনি দেখুন তো এটা আপনার আসামি কিনা। আমার দেখেই কীরকম সন্দেহ হলো, আমি দৌড়ে গোসাবা যাই, গোসাবা থেকে ওই আসামি তুলে নিয়ে আসি, মেয়েটিকে ছেড়ে দিয়ে আসামিকে তুলে নিয়ে আসি। আসামিকে নিয়ে আমি যখন জিজ্ঞাসা বা ইন্টারোগেশন আরম্ভ হয় তখন আসামি কনফেস করে যে হ্যাঁ ওই মেয়েটাকে তুলে নিয়ে গেছিলো প্রেম ট্যাপে ফেলে। এবং পরে আমি আইডেন্টিফিকেশান প্যারেড করাই এবং তাতে ওই মেয়েটি এদের দুজনকেই আইডেন্টিফাই করে যে এরা দুজন, একজন মাস্টার মাইন্ড ছিল, একজন ওকে তুলে নিয়ে গেছিলো। অ্যারেস্ট হয় এবং তারা জেলও খাটে, এখন অবধি হয়তো তারা জেলেই আছে। তো এটা আমাদের একটা সাকসেস হয়েছিল যে আমরা পোর্ট্রেট পারলে ছবি দেখে অ্যারেস্ট করাটা কিন্তু খুব কঠিন কাজ, মানে ওরকম ছবি দেখে একটা খবর কাগজের ছবি দেখে একটা সজীব লোককে সিমিলারিটি থাকে না, তো সেটা আমরা করতে পেরেছিলাম, অ্যারেস্ট করেছিলাম, আমার ছবিটা কাজে লেগেছিল এবং আমাদের খুব প্রশংসাও হয়েছিল যে এত সুন্দর একটা ইনভেস্টিগেশন হয়েছিল। হাইকোর্ট আমাকে 5 বার প্রশংসিত করেছিল, মানে ব্রিলিয়ান্ট ইনভেস্টিগেশন বলেছিল। এবং হাইকোর্টের চিফ জাস্টিস হাইকোর্ট মিস্টার জেএন প্যাটেল সাহেব ছিলেন, উনি একটা বিশাল সেমিনার করেছিলেন এবং তাতে 110 জন পাবলিক প্রসিকিউটর ছিল, আরও ডিফেন্সের লোকজন ছিল, তাদের সামনে সবার সামনে উনি বলেছিলেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই কাছে সবার ইনভেস্টিগেশন শেখা উচিত, যে এরা কীভাবে ইনভেস্টিগেশন করে, কতটা পেনিট্রেট করে। তো এবং আমাকে একটা ক্রিস্টাল শিপ দিয়েছিল আর কি, তো সেটা আমার কাছে একটা বিশাল পাওনা। এবং উনি আমার একটা ইনভেস্টিগেশনের জন্য ইন ক্যামেরা ইন্টারভিউ নিয়েছিলেন এবং তাতে আমি ওনার ঘরে গেছিলাম। আমার এত ভালো লেগেছিল যে ওরকম একটা পার্সোনালিটির সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশান আমি করতে পেরেছিলাম। উনি বলেছিলেন আমাকে যে হাউ মেনি অফিসার্স লাইক ইউ আর ইন সিআইডি ম্যাম, হ্যাভ এ কাপ অফ টি। তো ওনার সঙ্গে আমি চা খাওয়ার সম্ভাবনা, আমি একটা স্কোপ পেয়েছিলাম, খেয়েও ছিলাম। তো এটা আমার কাছে একটা বিশাল প্রাপ্তি আর আমার খুব ভালো লেগেছিল। এবং আমি চেষ্টা করেছি যে যতদিন আমি ছিলাম কাজের মধ্যে যুক্ত ছিলাম সিআইডিতে এই কাজের সঙ্গে, ততদিন আমি চেষ্টা করেছি যে ভিকটিমদের কিভাবে আমি ওদের মানে চিতা ভি পিতা হ্যায় বলে, যে অ্যাডভার্টাইজমেন্টে বলে যে চিতার মুখ থেকে 7 আপ নিয়ে আসছে, তো আমিও চিতা ভি পিতা হ্যায় বলবো মতো আর কি, যে আসামিদের ডেন থেকে সমস্ত মেয়েদের উদ্ধার করে নিয়ে এসেছি। চেষ্টা করেছি ওদের লাইফটা যাতে একটু ভালো হয়, হয়তো সবকটা হয়নি, বাট আমি চেষ্টা করেছি, এটাই আমার স্যাটিসফ্যাকশান যে আমি চেষ্টা করেছি। আমি এরকমও করেছিলাম, আমি ভিকটিমদের নিয়ে, ভিকটিমরা যারা যে সমস্ত ভিকটিম আমি উদ্ধার করেছি বা অন্য লোক উদ্ধার করেছে, হোমে রেখেছে, সেই হোমের মেয়েদের নিয়ে আমি একটা ডান্স ড্রামা অর্গানাইজ করেছিলাম, চিত্রাঙ্গদা। সেটাও থাম্বি সাহেবের আমলেই হয়েছিল, রবীন্দ্র সদনে পারফরমেন্স হয়েছিল, ওরা সেখানে পারফর্ম করেছিল এবং সেটার খুব সাড়া ফেলে দিয়েছিল, মানে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তারপরে করেছে, অন্য লোক তারপরে ওদের নিয়ে গিয়ে করিয়েছে। আমি ভেবেছিলাম যে অলকানন্দা ম্যাডাম যেমন অ্যাকিউজদের নিয়ে বাল্মীকি প্রতিভা করে একটা রোজগারের ওদের সম্ভাবনা করে দিয়েছিল, তা আমি চেয়েছিলাম যে ভিকটিমদের এরকম একটা হোক, যে ভিকটিমরা এরকম পারফরমেন্স করবে বিভিন্ন ভালো ভালো অডিটোরিয়ামে এবং তাতে যা পয়সা হবে সেটা ওদেরকেই দেওয়া হবে। ভিকটিমরা যখন বাড়িতে যাবে, আফটার হোম যখন বাড়িতে যাবে, তখন একদম খালি হাতে যাবে না, কিছু পয়সা নিয়ে যাবে, আর একদম খালি হাতে গেলে তো ভালো না, মানে কেউই আদর করে না। তো সেটা আমার ইচ্ছে ছিল, আমার মনে হয় যে সেটা একটা ভালো প্রচেষ্টা, এটা গভর্নমেন্ট নিতেই পারে, তাহলে ভালো হয় আর কি, যে ভিকটিমরা কিছু পয়সা নিয়ে বাড়ি যেতে পারে, ওদের নিজেদের কাজগুলো হয়।
তো এটা আমার জন্য খুব ভালো। থ্যাংক ইউ, অনেকক্ষণ সময় দিলে আমাদের সাথে, ভালো লাগলো। আশা করছি আবার নেক্সট টাইম দেখা হবে।